अरे भाई लाइट ऑफ कर दे कर रहे लाइट ऑफ कर दो विशाल लाइट ऑफ कर वो लाइट लगे हमको कर आपने आपने साइड থাকেন তুই এদিকে লাইট মারলে আমরা অপোজিট না আরে পানবো তোমার হাতে নাই আরে তানি কি দাও সবাইকে নমস্কার। যতনা খুলুমখা ক্লাব ফোরাম দ্বারা আয়োজিত এই মেগা রক্তদান শিবির, তার জন্য প্রথমে আমি এখানে মঞ্চে উপস্থিত ক্লাব ফোরামের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, আহ্বায়ক এবং প্রেস ক্লাবের সেক্রেটারি, আগরতলা প্রেস ক্লাবের, আর তার সঙ্গে সঙ্গে এখানে উপস্থিত সমস্ত ক্লাবগুলোর প্রতিনিধি, সাংবাদিক বন্ধুরা, সবাইকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। বন্ধুরা, ক্লাব কালচার ত্রিপুরাতে নতুন কোনো বিষয় নয়। ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর মধ্যে এই ক্লাব কালচার সব জায়গাতে নেই, কিছু কিছু রাজ্যেতে আছে, কিন্তু ম্যাক্সিমাম রাজ্যের মধ্যেই সেই ব্যবস্থা নেই। তো আমাদের কাছে আছে, তো তাকে কিভাবে কাজে লাগানো পজিটিভিটির সঙ্গে।
ওই দিন প্রণববাবু, সঞ্জয় পাল বাবু আমার কাছে গিয়েছিল, তো আমি কিছু বিষয় ওনাদের সামনে রেখেছিলাম যে ক্লাব ফোরাম তো তৈরি করেছেন, তার মধ্যে ধীরে ধীরে ক্লাবগুলোকে জোড়ছেন। ইন প্রিন্সিপাল 100-র উপরে ক্লাব এখানে আছে, আর 50-এর উপরে ক্লাব যুক্ত হয়ে গেছে। তো তার জন্য সেই ক্লাবগুলোকে নিয়ম মাফিক কাজের ব্যবস্থা করা, নিয়ম মাফিক কাজের ব্যবস্থা করা, और एक ধারাবাহিকতার সঙ্গে। কি বলছিলাম আমি বারবার সঞ্জয় পাল মহোদয়কে বলবো, প্রণববাবুকে বলবো, যারা আছেন সেগুলো লিখে রাখুন আপনারা বা ইয়াদ রাখুন। ধারাবাহিকতার সঙ্গে কোনো কাজে সাকসেস তখনই আসে যখন সেই কাজের মধ্যে ধারাবাহিকতা থাকে। হঠাৎ করে উঠবো, খুব কাজ করছি, খুব ব্যস্ত হয়ে গেছি, আবার শেষ, তো সেই কাজের কোনোদিনের রেজাল্ট আসে না, সুদূর প্রসারী ফল আসে না। আমি কোনো গাছ লাগালাম বনমহোৎসবে, ওর প্রথম দিন খুব সুন্দর করে সার, গোবর, ফান্না, ঢিলনা সব দিয়ে একদম চারিদিকে বাউন্ডারি দিয়ে, লোহার বাউন্ডারি, তারপরে তার উপর আবার প্লাস্টার করে সেই ওয়াল করা, অনেক কিছুর ব্যবস্থা, ফেসবুকে ফটো, জল ঢাললাম, তার মধ্যে অনেক কিছু করলাম, কিন্তু যদি পরের দিন আর জল না দেই, তারপরের দিন জল না দেই, দেখভাল না করি, তো সেই গাছ কিন্তু আর উঠবে না। আমরা ধুমধাম করে ঘটা করে যখন কোনো কিছু করি, তার আগে প্ল্যান করতে হয় যেই কাজটা হাতে নিয়েছি ধারাবাহিকভাবে সেটা আমরা পারবো কিনা, তবেই হাতে নেওয়া উচিত। না হলে সেই কাজে জীবনে সাকসেস আসে না, যে কোনো ক্ষেত্রে। তখন আমরা অন্যকে দোষ দেই, ওনার জন্য আমার এই কাজটা সাকসেস হলো না। আরে কোচ নেই, আপনার জন্য হয়নি। নিজেকে আপনি ভালোবাসেন, পছন্দ করেন, তার জন্য নিজের দিকে উংলি উঠাতে কষ্ট হয় সব। তার জন্য আমি বলবো, এই ক্লাব ফোরাম যে কাজগুলো শুরু করেছে ভালো, কিন্তু ধারাবাহিকতার সঙ্গে সেটাকে নিয়ে যাওয়া, তবেই গিয়ে সমাজের মধ্যে তার প্রভাব পড়বে। ধারাবাহিকতার সঙ্গে ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, ভালো। করোনার সময় কাজ করছি, ভালো। করোনার চিরদিন থাকবে না, কিন্তু ক্লাবগুলো চিরদিন থাকবে। তার জন্য ধারাবাহিকতার সঙ্গে কোন কাজগুলোকে নিলে কন্টিনিউয়াসলি আমার কাছে কাজ থাকবে। করোনা সিজনাল কাজ, পূজা অর্চনা সিজনাল, এমন কি কাজ আছে সেগুলো কন্টিনিউয়াসলি আমরা করতে পারি, এমন 10টা কাজ বের করা। और সবগুলো ক্লাব সেই দিশাতে এক মঞ্চে, এক মানসিকতা, এক মিশনে কাজ করা, তব সাকসেস দেখা যায়। তখন নিজেকেও মনে হবে যে আমরা কিছু করতে পেরেছি, তার রেজাল্ট এসছে। বন্ধুরা, তেমন কোন কাজগুলি আছে যেগুলো দৈনন্দিন আমরা করি, আমাদের নিজের জীবনের মধ্যেই আছে, এগুলোই লাগু করে দিন না ক্লাবের মধ্যে দিয়ে। আমাদের দৈনন্দিন জীবনে 4-5টা জরুরি যে কাজ বা দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রয়োজনীয়, সে কি? শিক্ষা, স্বাস্থ্য, তারপর খাদ্য, খাওয়া দাওয়া, পরিধান, ইনফ্রাস্ট্রাকচার, এগুলো আমাদের দৈনন্দিন জীবনের
সাথী, এগুলো ডেইলি লাগে। তো ক্লাবগুলো যদি এমন সিদ্ধান্ত নেয় বসে যে প্রতি মাসে 4 সপ্তাহ বা 5 সপ্তাহ হয়, और 4 সপ্তাহ মেনে চলি, 4 সপ্তাহ 28 দিন, 4 সপ্তাহে 4টি কাজ করা। সব ক্লাব, যে ক্লাব ফোরামের যে মেম্বার রয়েছে সব একই ধরনের কাজ করবে। কি? প্রথম সপ্তাহে মনে করুন আপনারা মিটিং করেছেন, পাক্ষিক বা অ্যানুয়ালি, যাই হলো, 3 মাসও হতে পারে, 6 মাসও হতে পারে, 1 মাসও হতে পারে, 15 ডেজও হতে পারে। যত বেশি মিলন হবে তত বেশি অর্গানাইজেশন স্ট্রং হয়। তো তার মধ্যে কি, যে প্রথম সপ্তাহে মাসিক আমরা এডুকেশনের উপরে কাজ করব। তো কি কাজ? নিজের এরিয়াতে পড়াশোনার জন্য আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হোক, আর্থিকভাবে গরিব হোক, আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হলেও তার কাছে সব সাধন আছে তার ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য, এমন নয়। অনেক কোটিপতি আছে, টাকা নিয়ে বসে আছে, কিন্তু ছেলেকে মেয়েকে কোচিং কোথায় করাবে সে আইডিয়া তার কাছে নেই, কোথায় রাখবে তার আইডিয়া নেই। ওর সঙ্গে কথা বলে, এর সঙ্গে কথা বলে, আমার ছেলেটা তো আমি এমবিবিএস করাতে চাই, তার জন্য কোচিং দিতে চাই, ইঞ্জিনিয়ার করতে চাই, তার জন্য কোচিং দিয়ে, এমবিএ করাতে চাই, তার জন্য কোচিং দিতে চাই, তো কোথায় ভালো হবে? তার রাস্তা কি? যদি কোটাতে পাঠাতে হয় তো রাজস্থানে, সেখানে কার সঙ্গে যাব, কিভাবে নিয়ে যাবে, কে সহযোগিতা করতে পারে? তো সেই বিষয়ে নিজেদের কাছে নলেজ থাকতে হবে। তো নিজের 1 সপ্তাহ কি, নিজের এরিয়ার মধ্যে শিক্ষার উপর জাগরুকতা। রিসেন্ট এডুকেশনে ত্রিপুরাতে কি হয়েছে, ভারত সরকার কি কি সিদ্ধান্ত নিয়েছে, সেগুলোকে কালেক্ট করা সরকারের কাছ থেকে, বিভিন্ন মাধ্যম থেকে। ক্লাব ফোরামের যারা অধিকারী তাদের দায়িত্ব সেটা কালেক্ট করে সেগুলোকে হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক আর মেইলের মাধ্যমে সমস্ত ক্লাবের সেক্রেটারিদের কাছে পাঠানো, প্রেসিডেন্টের কাছে পাঠানো। তাদের দায়িত্ব তাদের ক্লাবের সবার সঙ্গে মিটিং করে সবার সঙ্গে শেয়ার করা। আপনার নিজের কাছে জ্ঞান নেই তো অন্যকে কি জ্ঞান দেব? তো নিজেরকে আগে এস্টাবলিশ করা, স্টক করা। মানুষ আপনার কাছে তখনই দাঁড়াবে যখন আপনি সামনেওয়ালা যে আছে তার চাইতে বেশি জানবেন, বেশি নলেজ থাকে, তবেই আপনার কথা শুনবে, না হলে আপনার কথা কেন শুনবে? তার জন্য নিজেকে আপডেট রাখতে হবে। অনেক সময় আমরা ভাবি যে আরে আমার কথা শুনে না, বললো কেন শুনবে? আপনার মধ্যে যদি ওনার চাইতে নলেজ কম থাকে, আপনার থেকে ক্যালিবার কম থাকে, কেন আপনার কথা শুনবে? ও তো বলবে আরে কি বলে, এটা তো আমি অনেক আগেই জানি, ও তো 1 মাস পুরনো কথা বলছে। আজকে কি হয়েছে সেটা জানার জন্য, আর আগরতলা তো ক্যাপিটাল ত্রিপুরা, রাজধানী, আপডেট থাকা। দেখবেন নিজের মধ্যেও একটা বিশ্বাস চলে আছে, যে লোক সমস্ত বিষয়ে আপডেট থাকে সে কনফিডেন্ট থাকে, আর যে সব বিষয়ে আপডেট থাকে না তো কনফিডেন্ট থাকে না, তার চেহারার মধ্যে সেই কনফিডেন্স লেভেলই ডেভেলপ হয় না। আলোচনা সমালোচনা করতেই পারে, বসে কি বলছি সামনে না জানলেও বলবে এটা এমন হলো না কেন, এমন হলো না কেন, এ তো নাকারাত্মক সোচ। আপনি কতটা জানেন হিম্মত হলে সেটা বলুন। সমালোচনা করা খুব সুবিধা, যে কোনো চেয়ারটা আমি সমালোচনা বলতে পারি, এক্ষুনি বলবো, আমি বের করে দেবো খুঁটিনাটি, এই চেয়ারটা আর একটু বাদিকে নিলে ভালো হতো, হয়ে গেল তো সমালোচনা। ঠিকভাবে দেয়নি, মাঝখানে আমাকে বসায়নি, এদিকে 2টা চেয়ার, এদিকে 1 2 3 4টা চেয়ার, তো মিডিলে তো আসো না। এটা করার জন্য তো সবাই পারে,
কিন্তু এটা বের করুক না ওদিকে 4টা কেন হলো, এদিকে 2টা কেন হলো, সেই পজিটিভিটির সঙ্গে যদি চিন্তা করি তখন বেরিয়ে আসবে না মুখ্যমন্ত্রী আসার পরে হয়তো রতনলাল নাথ মহোদয় কোনো কার্যক্রম ছিল, উনি দেরিতে এসে তার জন্য আরেকটা চেয়ার লাগানো হয়েছে। ইয়ে হ্যাঁ পজিটিভ থিঙ্কিং। তো ওইদিকে একটা চেয়ার বেড়ে গেছে, এদিকে চেয়ারটা লাগাতে পারতো, কিন্তু তার জন্য লাগায়নি, কারণ বক্তা মুখ্যমন্ত্রী এখানে দাঁড়িয়ে আছে, এই চেয়ার এখানে মুভমেন্ট করতে পারবে না। দিস ইজ কল্ড পজিটিভিটি। আর আমার এই রাজ্যের মধ্যে দীর্ঘদিন এই একটা মানসিকতা ছিল, যেটা আমি তোড়জোড় বিরোধ করেছি, এবং 2018-তে ত্রিপুরা মানুষও সাথ দিয়েছে। সব সময় নেগেটিভ, उसमें क्या कमी है ढूंढो और নিজেকে পণ্ডিত হিসাবে প্রস্তুত করো। এটা ভারতীয় সমাজ ব্যবস্থা নয়, ভারতীয় রীতিনীতি নয়। তার জন্য এই ক্লাবগুলোকে গুরু দায়িত্ব নিয়ে আগরতলা শহরের মধ্যে পজিটিভিটি তৈরি করা। তো কি বললাম, প্রথমে এক সপ্তাহ এডুকেশনের উপরে জাগরুকতা। শুধু তোমার ছেলেকে কি পড়াবে, তোমার মেয়েকে কোথায় নিয়ে যাবে এটাই নয়। যদি কোনো গরিব থাকে তার বইয়ের ব্যবস্থা, অনেক ক্লাব করে আমি জানি, আমাকে বলার দরকার নেই, কিন্তু ব্যবস্থিতভাবে করায় না। লাইব্রেরি আছে, সেখানে কি ব্যবস্থিত একটা এডুকেশন সপ্তাহ কি তৈরি করেছে কোনো ক্লাব? একটা ক্লাবও করেনি। ব্যবস্থিতভাবে রুটিন মাফিক করি আমরা। হেলথ সপ্তাহ, নেক্সট 7 দিন হেলথের উপর আমরা কাজ করব, স্বাস্থ্যের উপর। আমার এরিয়ার মধ্যে কতজন লোক হাই ব্লাড প্রেশার আছে, কতজন ডায়াবেটিস আছে, কতজন কোমরবিডিটি আছে, কত বয়সের আছে, কার ঘরে দিব্যাঙ্গ আছে, সমস্ত নখদর্পণের ক্লাবগুলোর কাছে থাকা উচিত। যারা নিজের আর্থিকভাবে করতে পারছে ঠিক আছে, যারা পারছে না, যদি আমরা পারি চাঁদা তোলে কোনোর কাছ থেকে, সরকারের কাছ থেকে হোক। অনেক ত্রিপুরাতে তো হেলথের ব্যবস্থা লগভগ সব সরকারি, এডুকেশন আর হেলথ ত্রিপুরাতে তো ফ্রি। বড় কিছু এমআরআই আর সিটি স্ক্যান যদি করতে চান সেটাও জিবি হসপিটালের মধ্যে ব্যবস্থা রয়েছে। কিন্তু অনেক সময় হয় কি, বেচারা এখান থেকে যাবে জিবি হসপিটালে গিয়ে 6 মাসে তার নাম্বার পাচ্ছে না। ক্লাব ফোরামের সেক্রেটারি যদি বলে হয়তো 4 দিনে তার নাম্বার লাগবে। আর তার জন্য তো ক্লাব করা। বসে বসে তাস খেললাম, ক্যারাম খেললাম, রাত্রে জালে ব্যাডমিন্টন খেললাম। আরে ব্যাডমিন্টন খেলার জন্য তো ত্রিপুরা সরকার এখন সুন্দর সুন্দর কোর্ট তৈরি করে দিয়েছে ইন্টারন্যাশনাল লেভেলের, সেখানে গিয়ে খেলুন না। সুইমিংয়ের জন্য পুল আছে, এখন কোভিডের কারণে বন্ধ হয়ে আছে, আলাদা বিষয়। অ্যাথলেটিক্স ট্র্যাক আছে, আজকের দিনে ত্রিপুরা ছিল না আগে, এখন সেগুলো তৈরি হচ্ছে। নর্থে আছে পানিসাগরে, এখানে মাতাবাড়িতে তৈরি হয়ে গেছে, দশদেব স্টেডিয়ামে আছে। সঠিক জায়গায় সঠিক মূল্যায়ন, সঠিক জায়গায় সঠিক লোক পৌঁছে যাওয়া। ক্লাবের মধ্যে ব্যাডমিন্টন খেলে কতজন গিয়ে ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছেছে, আমি না করি না। কিন্তু আমাদের প্রথম যে দায়িত্ব সেগুলো করি, তারপরে করো সেগুলো। 1 মিনিটও খালি না রাখা নিজেকে, কারণ আমরা শুধু ক্লাব করার জন্য নেই, আমাদের পরিবার আছে, চাকরি আছে, ব্যবসা আছে, সেগুলো করতে হয়। তারপরে আমরা একটা সময় ক্লাবকে দিই সমাজের জন্য, কিন্তু সেই সময়টা যাতে 1 মিনিট মূল্যায়ন হয়। কোনো মতেই সেখানে বসে সময় নষ্ট না করা। তো 1 সপ্তাহ এডুকেশনের উপরে, 1 সপ্তাহ হেলথের উপরে, তারপরে 1 সপ্তাহ ইনফ্রাস্ট্রাকচারের উপরে। আপনার এরিয়াতে লাইট জ্বলছে কিনা, রাস্তা ঠিক আছে কিনা, ড্রেনটা পরিষ্কার আছে কিনা,
লাইট আছে তো ফিউজ হয়ে গেছে কিনা, বাড়িঘর তো আছে সে সুন্দরভাবে ওয়ালগুলো ঠিকঠাক আছে কিনা। আরে আপনিও তো দেখে বলে দিতে পারেন, হয়তো বা সে অর্থবান ব্যক্তি কিন্তু তার খেয়াল নেই বাড়ির বাঁ দিকটা ওয়ালটা ভেঙে আছে। আরে দাদা আপনার ওয়ালটা ভেঙে আছে, এটা রিপেয়ার করে নিন না, বলাটা না, খুশি হবে। আরে আমার বাড়ির ওয়াল ভেঙেছে, ক্লাবে বলছে, বাড়ির বৌমা খুশি হবে, বোনটা খুশি হবে, দেখো দাদা আমাদেরকে বলছে। আমাদের বাড়ি ওনারা তো উনি চিন্তা করছেন। প্রত্যেকের বাড়িতে ওয়াটার কানেকশন আছে কিনা, পানীয় জলের কানেকশন আছে কিনা, বিদ্যুতের কোনো প্রবলেম আছে কিনা, এই সবগুলো ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে চলে আসে। ইনফ্রাস্ট্রাকচারের সাবজেক্ট কি কি হবে লিখে নেওয়া, তো এই সপ্তাহ ইনফ্রাস্ট্রাকচারের জন্য দেওয়া। আমরা ইনফ্রাস্ট্রাকচারের জন্য কার জন্য বসে থাকবো? ও কাউন্সিলর কবে দেখে এসে ডেন্ডা পরিষ্কার করবো, সেক্রেটারি ওয়ার্ড সেক্রেটারি কবে আসবে, কমিশনার কবে আসবে, এরা কি কি করে আমি হাঁটি তো আমি তো দেখি। জঞ্জাল পরে আছে 2 মাস যাবত ওঠানোর লোক নেই, ওয়ার্ড সেক্রেটারি আছে বলার লোক নেই। আমাকে কালকে রাত্রে বরদেলে বেরিয়েছি তো ওখান থেকে ফোন করছে 3 মাস যাবত পরে আছে, কেউ পরে আছে, ওখানে ওয়ার্ড সেক্রেটারি নেই। কর্পোরেশনে কাজ করার লোক নেই, চাকরি করে না, বলে স্যার আপনি সাসপেন্ড করে দিন, ডিসমিস করে দেবো। একটা ওসি কিন্তু করে দিয়েছি। এটা তো সমাধান নয়। সমাধান হচ্ছে আমাদের জীবনশৈলী চেঞ্জ করতে হবে, জীবনশৈলী চেঞ্জ করতে হবে, চাল চরিত্র চেহারা চেঞ্জ করতে হবে। তো এক সপ্তাহ ইনফ্রাস্ট্রাকচারের উপর, এক সপ্তাহ হেলথের উপর, এক সপ্তাহ এডুকেশনের উপর, আর আরেকটা সপ্তাহ কিসের উপর? জীবন জীবিকার জন্য ডাল রুটি চাই খাওয়ার জন্য। যে আমার এরিয়ার মধ্যে সবার কাছে আর্থিক যোগান আছে কিনা, তার কাছে খাদ্যের ব্যবস্থা আছে কিনা, তার কাছে রোজগারের ব্যবস্থা আছে নেই, তো তার জন্য কিভাবে রোজগার বের করা যেতে পারে, কমসে কম তার জন্য ওই পরিবারের জন্য চাউলের ব্যবস্থা করা। আজকে তো নরেন্দ্র মোদী থেকে নভেম্বর পর্যন্ত চাল দিয়ে দিয়েছেন, ত্রিপুরা সরকার সেটা দিচ্ছে কোভিডের কারণে, সবসময় তো আর দেবে না। কতটা লোক আছে যার কাছে রোজগার কম, তার রোজগারের পরিধি কিভাবে বাড়ানো যায়, ABC ক্যাটাগরি করে নেওয়া, আর 1 মাস পর পরে এই সপ্তাহ আমরা করার পরে তার রেজাল্ট কি এসছে তা রিভিউ করা। নেক্সট মান্থে বসবো তো তাকে রিভিউ করা যে আমরা এই ডিসিশন করে নিয়েছি, তার মধ্যে কটা হয়েছে কটা হয়নি, যেগুলো হয়নি রিমার্কস রাখুন, আবার তার মধ্যে এক্সপার্টাইট করুন। আর এগুলো 3 7 28 দিন, আরো 2 দিন বা 31 মাস হয়, 30 মাস হয়, 3 দিন বা 2 দিন থাকে। তার মধ্যে সরকার, কেন্দ্র এবং রাজ্য সরকারের বড় বড় সিদ্ধান্তগুলোর বিষয়ে মানুষের কাছে জাগরুকতার সঙ্গে, সরকারের কাছে লিফলেট আছে, সংগ্রহ করুন, মানুষের কাছে পৌঁছে দিন। এই সিদ্ধান্ত করেছে, আপনি পেয়েছেন কিনা, আপনার অধিকার আপনি নিয়ে নিন। যে কোনো পার্টির হোক, যে কোনো লোক হোক, কিচ্ছু আসা যায় না, এই পার্টি সবকা সাথ সবকা বিকাশের কাজ করে সরকার। এই কাজগুলো একদম বেঁধে নিন, তাহলেই ক্লাব ফোরামের লাভ হবে। আমরা যে করোনা এসছে, এর আগের বার যখন করোনা এসেছিল বড় মাত্রা সবাই নেমেছিল, আমি দেখলাম যে সবাই কোনো না কোনো দিচ্ছে, কোনো। এবার এতটা নেই, এবার অতটা নেই। কারণ কি, এবার সরকারই খুদ লেগে গেছে তার মধ্যে বেশি, কারণ সরকারের কাছে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, মোকাবেলা কিভাবে করতে হবে জেনে গেছে, হেলথ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে নিয়েছে। এবার ভাবুন তো দেখি, প্রথম করোনার ঢেউ এসেছিল, যতটা আপনারা ব্যক্তিগত ভাবো, যতটা হাত বাড়িয়েছিলেন, এবার কি ততটা বাড়িয়েছেন কি? না।
তার মানে ওই সময় আমাদের অভ্যাসটা হয়েছিল পরকে দান করা, তারপরে কিন্তু কন্টিনিউয়াসলি নেই, মানে ধারাবাহিকতা নেই। শুরু করেছেন তো ধারাবাহিকতা রাখুন না, আর নাহলে শুরু করবেন না। এই যে হুজুকে যে আমরা শুরু করি সেগুলো কোনোদিন রেজাল্ট দেয় না। আমি দেখি তো হুজুকে, আমি এটা দিলাম তো আরেকজন দেখাচ্ছে মনে করছে আমি একটা ফেসবুকের ফটো তুলি। আরে ফেসবুকের ফটো আর জীবন নেই দাদা, একদিনই শেষ। সোশ্যাল মিডিয়ার টিআরপি একদিনই শেষ, নেক্সট ডে অন্য কোনো ম্যাটার চলে আসে। পত্রিকা সকালে যেটা লিখবে কালকে আবার আরেকবার ওই পত্রিকাতে অন্য কিছু আসছে। আর সাংবাদিক বন্ধুদের জন্য বলবো, যে কোনো নিউজের মধ্যেও ধারাবাহিকতা রাখতে হয়। কোনো একটা নিউজ দিয়েছি, নেক্সট ডে তারপর এটার ধারাবাহিকতা আছে না, আর মানুষও বুঝে এটা এমনিতে দিছে, উত্তরতে বাতাস এসে আডো ভেঙে রক্ত পরে এই খবর, পরের দিন এই খবরের লোক যোগাযোগই নেই, নিজেই জিগায় না কই গেছে খবর, কাহা সে আয়া, কিসনে দিয়া। নিউজের মধ্যেও ধারাবাহিকতা চাই, তব তার রেজাল্ট আসে সমাজের মধ্যে। আর ধারাবাহিকতা তবেই রাখতে পারবে যদি নিউজের মধ্যে সচ্চাই থাকে, তবেই রাখতে পারবে, না হলে রাখতে পারবে না। তাই বন্ধুরা, আমি এই ক্লাব ফোরামের যারা অফিস বেরার আছেন, প্রণববাবু বলছিলেন যে অনেক ক্লাব আছে আর্থিকভাবে পিছিয়ে পড়া, অনেক কাজ করতে চায় পারে না, মুভমেন্টের জন্য পয়সা লাগে, রিক্সা ধরতে হয়, বাইকে তেল ঢুকাতে হয়, এমনি তো তার ঘুরতে পারবে না, অনেক ক্লাবের এরিয়া অনেক বড় বড় এরিয়া আছে। তো আমি দেখি, কথা বলবো নিয়ম কানুন কি আছে, কারণ সরকারি পয়সা কোথাও দিতে গেলে তার একটা নিয়ম কানুন হতে হয়। যে ক্লাব ফোরামে যে ক্লাবগুলো এই ধরনের কাজকর্ম করবে, সামাজিক কাজকর্ম করছে, তার জন্য 10,000 বা 15,000 কি রাশি দেওয়া যেতে পারে আমি আলোচনা করে আপনাদেরকে পরবর্তী সময় ঘোষণা করে দেব, যেটা কিভাবে দেওয়া যেতে পারে। কিন্তু আমি বারবার বলছি, যেটা আমি শুরুয়াত করেছি, যে আপনারা উইকলি, এই যে আমি স্বাস্থ্যের বিষয়ে বললাম, শিক্ষার বিষয়ে বললাম, ইনফ্রাস্ট্রাকচারের বললাম, জীবন জিনার জন্য ডাল রুটির বিষয়ে বললাম, আরো আমাদের জীবনে অনেক কিছু আছে, কিন্তু এগুলো হচ্ছে আমাদের জীবনের মৌলিক অধিকার। একটা মানুষের মৌলিক অধিকার তার মধ্যে সীমাবদ্ধ থাকে। আর বাকি যে 2 দিন বা 3 দিন বাঁচলো, ওই 3 দিনে কেন্দ্র এবং রাজ্য সরকারের নতুন নতুন যে কাজগুলি হয়েছে, কোন স্কিম চলছে, তার জানকারি মানুষের কাছে দিয়ে দেওয়া। আমরা দোষ দিয়ে লাভ নেই। অনেকে আমার কাছে বন্ধু বান্ধব যায়, বা পত্র পত্রিকার সাংবাদিকরা যায়, পলিটিশিয়ানরা যায়, দাদা প্রচার হইতেছে না মুখ্যমন্ত্রীজি, প্রচার নাই সরকারের। আরে প্রচার আপ যে বললো, আপ করতে हो क्या? যে এসে বলছে সেই নিজে করেন, করো না ভাই, তোমার থেকে শুরু করো প্রচার। প্রচার হচ্ছে না, আপনিও, আপনার কাছে তো নিউজ পেপার আছে, প্রচার করুন না। আপনার কাছে তো সোশ্যাল মিডিয়া আছে, আপনি করুন না। আপনাকে কি করেছে, আপনি কতটা প্রচার করেছেন? আমি বলি না কোনোদিন, কিন্তু আমার মধ্যে প্রশ্ন আসে, আমাকে বলে প্রচার নেই, প্রচুর কাজ হচ্ছে, আপনার কাছে এসে জেনে গেলাম। আরে আমরা তো জানিই না। তো আপনি জানেন না তো আপনার কমি। আমার কাছে অনেক সাংবাদিক মাঝে মাঝে এদের সিঙ্গেল বসে, তো 1 ঘন্টা আমি কোনো কথা বলি, শুনি, আচ্ছা মুখ্যমন্ত্রীর মধ্যে এটা জানেই না কেউ। এখানে নাম বলবো না, এখানেও আছে, এখানেও আছে। আমি আজ পর্যন্ত কোনো সাংবাদিককে শুনিনি আমার সঙ্গে কথা বলার পরে যে বলেছে যে না এগুলো আমরা জানি না। এটা তো জানিই না, প্রচার নাই, দেখছেন দাদা। তো আপনিই জানেন না। যেটা আমি প্রথম বললাম, নিজেকে আপডেট রাখা।
ও নিজে প্রচার প্রথম শুরু করা, তারপরে বলা বলে প্রচার তো হচ্ছে না। আমি সরকারের প্রচারের জন্য বলি না, আমার গুডউইলের জন্য, আমার মন্ত্রী পরিষদের গুডউইলের জন্য বলি না, মানুষের কল্যাণের জন্য বলি। কারণ মানুষ যখন এগুলো জানবে তার অধিকার নেবে, যদি নাই জানে তো অধিকারটা নিতে পারবে না। আজকে জনধন অ্যাকাউন্ট হোক, ওয়ান কার্ড ওয়ান নেশন হোক, ওয়ান গ্রিড ওয়ান নেশন হোক, ইপিডিএস সিস্টেম হোক, আধার কার্ড হোক, এগুলো কি মানুষের জীবনধারাকে ধারাবাহিকতা নিয়ে আসেনি? আনেনি ধারাবাহিকতা? আর রেশনিং সিস্টেম কো পর্যন্ত 1947 দেশ স্বাধীন হয়েছে, ধারাবাহিকতার মধ্যে আনতে পারেনি। এনেছে কেউ ধারাবাহিকতায়? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী এনেছে ইপিডিএস সিস্টেম লাগু করে, ওয়ান কার্ড ওয়ান নেশন এনে। করোনার সময় যখন শ্রমিকরা বিভিন্ন রাজ্যের মধ্যে আটকে গেছে, যে স্টেটগুলো ওয়ান কার্ড ওয়ান নেশন করে নিয়েছে, তো সে চেন্নাই থেকেও রেশন তুলে খেয়ে নিয়েছে, কারণ মোদী তো ফ্রি দিয়ে দিয়েছিল। কিন্তু যেই স্টেটগুলো করেনি, মোদীর কথা শুনেনি, সেই স্টেটগুলোই চিল্লাচ্ছিল মোদী তো দিচ্ছে না, তারা তো পায়ে হেঁটে যাচ্ছে। আমি সেই স্টেটগুলির চেহারা যদি সামনে দেখিয়ে দেই, ওয়ান কার্ড ওয়ান নেশন কেন লাগু করেনি। এই শ্রমিকরা যখন সবকিছু বন্ধ, তখন পায়ে হেঁটে বাড়িতে কেন যাচ্ছিল? জীবন বাঁচার জন্য। কারণ কি? তার রেশন কার্ডটা বিহারে, তার রেশন কার্ডটা উত্তরপ্রদেশে, তার রেশন কার্ডটা মহারাষ্ট্রে নেই। তার জন্য যাচ্ছে। সেটা বের করা। ওয়ান কার্ড ওয়ান নেশন যে কত বড় কাজ করেছে। এখন যখন আমরা এখানেও রেশন শপের মাধ্যমে এই যে মুখ্যমন্ত্রী প্যাকেজটা দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে যে কোনো কোনো রেশন শপের মধ্যে এখনো 50টা ব্যাগ রয়ে গেছে। তার কারণ কিছু আছে যে আমরা এক বিশেষ মতাদর্শী, এগুলো খাবো না। তার মানে আমি এটাও বুঝি আপনাদের খিদে নেই, এমন কিছু করে রেখেছেন উপর দিয়ে দেখান, আর 25 বছরে সবকিছু জমা রেখেছেন। আর কিছু কিছু এটাও হয়েছে, কারণ কি সে হয়তোবা অন্য জায়গা অন্য রেশন শপ থেকে নিয়ে নিয়েছে। ওয়ান কার্ড ওয়ান নেশন আছে ত্রিপুরাতে, খোয়াইয়ের লোক আগরতলা থেকে বনমালীপুরের কোন রেশন শপ থেকে নিতে পারে, নিয়ে নিয়েছে। তো আজকে যেটা আমি একটা সিঙ্গেল উদাহরণ দিলাম, ধারাবাহিকতা। আগে কি হতো, আমি দেখতাম যে সবুজ বিপ্লবের নারা দিয়েছিল এক প্রধানমন্ত্রী, হয়েছে সবুজ? সবুজ হয়নি। কারণ কি? ধারাবাহিকতা ছিল না। কোথায়? পাঞ্জাব, রাজস্থান আর হিমাচল পর্যন্ত সীমাবদ্ধ, তার বাইরে সবুজ বিপ্লব আর হয়নি। কিন্তু মোদী যখন লাগু করে, ধারাবাহিকতার সঙ্গে করে সারা দেশের মধ্যে জনধন অ্যাকাউন্ট লাগু করেছে, তো প্রত্যেকটা গরিবের অ্যাকাউন্ট খুলে গেছে। কন্টিনিউয়াস ফলো আপ ও সাকসেস। ওডিএফ করতে হবে, মানে শৌচালয় যাতে শৌচ বাইরে না করা হয়, স্কুলের মধ্যে করতে হবে, যাতে মেয়েরা স্কুলে পড়তে পারে, কন্টিনিউয়াস থাকতে পারে। সবাই বলতো শিক্ষা জাতের মেরুদণ্ড, মা শিক্ষিত করতে হবে, মা কাহেজকে শিক্ষিত হবে। স্কুলের মধ্যে গেলে ক্লাস 6, 7, 5 পর্যন্ত ঠিক আছে, ছেলে মেয়ে বাইরে চলে যাবে, কিন্তু 7, 8, 9 যখন মেয়েটা ওঠে, যাবে 8 ঘন্টা বসে থাকতে হবে শৌচালয় ছাড়া। পুরুষ তো হলো চলে গেল বাইরে গিয়ে দাঁড়িয়ে, মেয়ে কি করবে? এই কথাটা চিন্তা করতে নরেন্দ্র ভাই মোদীর লেগেছে। ধারাবাহিকতার সঙ্গে করা, ঘোষণা করে ছেড়ে না দেওয়া। আজকে কিষাণ বিল এনেছে, ধারাবাহিকতা কিষাণ বিলের রেজাল্ট আমি পাচ্ছি।
এই ফার্মার্স যে গ্রুপগুলো আছে গভর্নমেন্টের, তার কাছে 1 লক্ষ কোটি টাকার অধিকার মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছে। 1 লাখ করোড়, 1 লাখ করোড়। কাকে দিয়ে দিয়েছে? এই যে ফার্মার ছোট ছোট গ্রুপগুলো হবে সরকারি, 1 লাখ করোড় ডাইরেক্ট ডিসেন্ট্রালাইজড। আজ পর্যন্ত কৃষকদের জন্য এই ধরনের কোনো পদক্ষেপ কোনো সরকার কোনো সময় নিয়েছে? তার মাঝখানে কেউ নেই। মোদি আর ফার্মার্স, সেটা ত্রিপুরার হোক আর সে বিহারের হোক, 1 লাখ করোড়। তার রেজাল্ট, ত্রিপুরা থেকে জ্যাকফ্রুট ইউকেতে চলে যাচ্ছে। তার রেজাল্ট, ত্রিপুরা থেকে কিষাণ ট্রেনের মাধ্যমে কুইন পাইনঅ্যাপল, কিউ পাইনঅ্যাপল, জ্যাকফ্রুটস দিল্লিতে চলে যাচ্ছে। খরচা কত প্রতি কিলোতে? একটা কাঁঠালে বা কিলোতে যাই হোক, দিল্লিতে 2 টাকা 25 পয়সা। যদি 3 কিলোর একটা কাঁঠাল হয়, যদি 5 কিলোর হয়, প্রায় 11 টাকা খরচা। যদি কাঁঠালের দাম 30 টাকা হয় আর 11 টাকা, 41 টাকা দিল্লি পৌঁছে। কেউ কল্পনা করতে পারে? কারোর কল্পনা ছিল ত্রিপুরাতে? তো এই যে বিষয়গুলো আমি তুলে ধরলাম, সেগুলো আপনাদেরকে জানতে হবে। আমার তো মনে হয় না এখানে সামনে আর এখানে দোনো হাত তোলা যে 1 লাখ কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী এই কিষাণ যে সংঘগুলোর জন্য ডাইরেক্ট ব্যবস্থা করেছে, কেউ যদি জানে হাত তোলেন তো। সেবকবাবু জানে, 2 জন, 3-4 জন, তব সোচো। এটা 10,000 টাকা নয়, 1 লাখ কোটি টাকা। এই প্রথম এই ধরনের কোনো স্কিম ডাইরেক্ট কৃষকদের কাছে পৌঁছে দেওয়া। কৃষক যে তাদের ফোরাম আছে তার কাছে পৌঁছে দেওয়া, অথচ আমরা জানি না। তার জন্য আমি ক্লাব ফোরামকে বলবো, কারণ কি ক্লাব ফোরামে যারা রয়েছে এরা ম্যাক্সিমাম কিন্তু দেখেছি আমি সংবাদ মাধ্যমের সঙ্গে তাদের সম্পর্ক আছে। তো স্বাভাবিকভাবে আপনারা সেই বিষয়গুলো খুব সহজে আপনাদের কাছে চলে আসবে, জেনে নেবেন। সেটা যাতে ক্লাবগুলোর মাধ্যমে সমাজে চলে যায়, তবেই গিয়ে এই ক্লাব ফোরামের সার্থকতা আসবে। এবং ধারাবাহিকতার মধ্যে কাজ করা, যেটা নিয়েছি কন্টিনিউয়াস করা, জীবনভর করা। যেমন আমরা ভাত খাই বা ডাল রুটি খাই, তো ডেলি খাই। হয়তো বা উপবাসের জন্য মাঝে মাঝে উপবাস হয়েছে, কোনো কিছুর জন্য ছেড়ে দিলাম, কিন্তু এটা ডেলি রুটিন। তো এই কাজগুলোকে ডেলি রুটিনের মধ্যে রেখে দেওয়া, আর দেখবেন তারপর আপনি দেখবেন কিভাবে রেজাল্ট এসে। তখন এই ক্লাব ফোরামের নাম মানুষ মনে রাখবে, না হলে একদিন এই ক্লাব ফোরামের নাম ভুলে যাবে। আপনারা ইউনাইটেড হয়েছেন কিছু করার জন্য, তখন ইতিহাস তৈরি হবে। আমরা ক্লাব ফোরাম তৈরি করেছি, ক্লাবগুলো নিয়ে আমরা মানুষের দৈনন্দিন জীবনের সাথী হয়েছি। মানুষ আপনাদেরকে শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে ইয়াদ রাখবে জীবনভর, আর জীবনভর সাথী হন কোনো পরিবারের। তবেই এই ক্লাব ফোরামের সার্থকতা আসবে। আমি আশা করি এই কাজগুলো মিলেমিশে আপনারা সবাই করতে সক্ষম হবেন, এবং আমার সরকার, আমাদের সরকারের কাছ থেকে যেটাই সাহায্য আমরা পারি সরকারের নিয়ম নীতি মেনে আমরাও আপনাদের সঙ্গে থাকব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, और করোনার বিধিনিষেধগুলো নিজেও মানুন, और নিজ নিজ এরিয়াতেও যে মানুষ সেটা মেনে চলে তার ব্যবস্থা করুন। আর সর্বোপরি কোনো পরিবার যাতে খাদ্যাভাবে এক বেলাও না খেয়ে থাকেন সেই দিকে নজর রাখুন, নিজেরও সাহায্য করুন, সরকারকেও অবগত করান। সবাইকে ধন্যবাদ।